কাশীপুর উদ্যানবাটির দর্শন সেরে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে, অর্থাৎ বেলুর মঠের উদ্দেশ্যে। কাশীপুর উদ্যানবাটি থেকে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বেলুর মঠে। এক অপার শান্তির জায়গা, প্রাণপ্রিয় এক জায়গা এই বেলুর মঠ, যেখানে এক অদ্ভুত রকমের নিস্তব্ধতা বিরাজমান। হ্যাঁ, সেই সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। এটি হলো বেলুর মঠের সংগ্রহশালা, কিন্তু আমাদের দুর্ভাগ্য সোমবার দিন কিন্তু এই সংগ্রহশালা বন্ধ থাকে, তাই আমরা সংগ্রহশালার ভিতরে কিন্তু প্রবেশ করতে পারিনি। সংগ্রহশালাকে বাঁ দিকে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বেলুর মঠের প্রবেশে মূল গেটের সামনে, এবং ধীরে ধীরে আমরা মূল গেট দিয়ে কিন্তু প্রবেশ করে গেলাম একেবারে ভিতরে, যেখানে ঢুকতেই চোখে পড়ে সুন্দর করে বনসাই করা কিছু গাছ। ভীষণ সুন্দরভাবে সেই গাছগুলোকে কেটে সুন্দর একটা তার রূপ দেওয়ার চেষ্টা করেছেন শিল্পী তার নিপুণ দক্ষতায়। চলে এসেছে একেবারে বেলুর মঠের সামনে, যেখানে এসে দাঁড়ালেই মনটা অদ্ভুত শান্তিতে জুড়িয়ে যায়। প্রচুর মানুষের কিন্তু ভিড় ছিল সেদিন। বেলা প্রায় 4:30-5টার কাছাকাছি ঘড়ির কাঁটা, তখনও প্রচুর মানুষ আসছেন। তাদের বেশিরভাগই অনেকেই সন্ধ্যারতি দর্শন করার জন্যই আসছেন। ডান দিকেই মঞ্চ তৈরি হচ্ছে, 12ই মার্চ ঠাকুরের জন্মতিথি। আর এবার আমরা চলে এসেছি স্বামীজির ঘরে। সেখানেও অদ্ভুত নিস্তব্ধতা আর একটা ভালো লাগা। সেখানে আমরা দেখলাম স্বামীজির ব্যবহৃত সব জিনিসপত্র, তার বাদ্যযন্ত্র, স্বামীজির পাদুকা সব কিন্তু সুন্দরভাবে যত্ন করে সংরক্ষণ করা হয়েছে স্বামীজির ঘরে, অর্থাৎ যে বেলুর মঠের যে ঘরে স্বামীজি থাকতেন সেই ঘরের সামনেই কিন্তু এখন আমরা দাঁড়িয়ে। আর স্বামীজির ঘরের ব্যালকনি থেকে এই হলো গঙ্গার ভিউ। কি অসাধারণ এই রূপটা, যেখানে প্রচুর গাছপালা, আর সামনেই কুলকুল করে বয়ে যাচ্ছে নদী। নদীর বুকে চড়ে বেড়াচ্ছে লঞ্চ, নৌকো। সে এক অপূর্ব সুন্দর দৃশ্য। আরও এক অবাক করা কাণ্ড, প্রচুর বাঁধাকপি ফলে আছে, আর রয়েছে প্রচুর টমেটো। দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর বাঁধাকপির ক্ষেত আর গাছে ভর্তি ভর্তি টমেটো। আমার ছেলেরা তো ভীষণ আনন্দিত চোখের সামনে এরকম বাঁধাকপি আর টমেটো দেখে। ওরাই অবশ্য আমাকে ডেকে দেখিয়েছিল এই জায়গা দুটো। মাঠে প্রচুর লোক বসে রয়েছে, তারা কিন্তু অপেক্ষা করছে সন্ধ্যারতির। এইভাবেই কিন্তু আমরাও ধীরে ধীরে মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলেছি গঙ্গার পাড় ঘেঁষে। আর সুন্দর সেই মনোরম প্রকৃতি পরিবেশ আমরাও কিন্তু উপভোগ করছিলাম সবাই মিলে। আরও কিছুটা সুন্দর সময় কিন্তু আমরা সবাই মিলে কাটালাম, সপরিবারে কাটালাম এই বেলুর মঠেই। 12ই মার্চ যেহেতু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পড়েছে, তাই সেখানে কিন্তু ব্যস্ততার অন্ত ছিল না। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে চলছিল কাজ। এবার এসে পড়েছে একেবারে গঙ্গার ঘাটের কাছে। সেখানেও কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। কেউ গঙ্গার জল নিচ্ছেন, কেউ বা বসে প্রকৃতির হাওয়া খাচ্ছেন, আবার কেউ কেউ সেলফি তুলতেও ব্যস্ত। তারই মাঝে দেখি একটা নৌকায় দাঁড় বেয়ে চলেছে মাঝিরা। সে আরও এক অপূর্ব দৃশ্য। এরপর কিন্তু আমরা গঙ্গার পাড়ে কিছুটা সময় বসে মায়ের মন্দির দর্শন করে আবারও চললাম বেলুর মঠের মূল মন্দিরের উদ্দেশ্যে। আমাদের একটাই সেখানে যাওয়ার কারণ ছিল, সেটা হলো আমরা আরাত্রিক দেখব, অর্থাৎ সন্ধ্যারতি দেখব। বেলুর মঠের সন্ধ্যারতি যারা না দেখেছেন তাদের বলে বোঝাতে পারবো না যে সেটা কতটা সুন্দর। যাদের এখনও দেখার সৌভাগ্য হয়নি সে সমস্ত বন্ধুদের বলবো আপনারা পারলে অবশ্যই বেলুর মঠের সন্ধ্যারতিটা একবার দেখবেন। সন্ধ্যারতি শেষে আমরা বেরিয়ে পড়েছি। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই কোনোভাবেই সেই ভিডিও বা ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। সন্ধ্যারতি শেষে আমরা বেরিয়ে পড়লাম আবারও। সন্ধ্যাবেলায় কিন্তু বেলুর মঠের একদম অন্য রকম রূপ। দিনের বেলায় বেলুর মঠের এক অপার স্নিগ্ধতা, আর সন্ধ্যাবেলাতে বেলুর মঠের আরেক অন্য রূপ।
এরপর কিন্তু বাড়ি ফেরার পালা। আরাত্রিক শেষে সবাই ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়িয়েছেন, আর আমরাও চলেছি বাড়ির পথে, সেই একই রাস্তা ধরে বাড়ি ফেরা। আমাদের গাড়িটা অনেকটা দূরে দাঁড়িয়েছিল, তাই বেশ খানিকটা রাস্তা আমরা হেঁটে এসে আবারও ফিরলাম আমাদের বাড়ির পথে।